আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর নবী ভালো আছেন আপনারা সবাই? 5ই আগস্ট হ্যালো ওই তো সমাবেশ 24 জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বিজয় অর্জিত হলো। তার আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না ছিলেন না? ভালো ছিলেন না, এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সম্মানিত সদস্য, ভোলা জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার জাকির হোসেন, আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বরিশাল অঞ্চলের অঞ্চল পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বৃহত্তর বরিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আজকের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য জননেতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এই ভোলার এক কৃতি সন্তান চট্টগ্রামে অবস্থান করলেও এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, আমাদের প্রিয় কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা আওয়াম ওবায়দুল্লাহ, আজকের সভামঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, অঞ্চল টিমের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, সাংবাদিক গণমাধ্যমের সাথে কর্মরত আমার প্রিয় বন্ধুগণ এখানে আছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এবং আজকের এই মাঘ মাসের বেশ শীতের প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে দ্বীপ বেষ্টিত জেলা ভোলার 7টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক ময়দানের সমবেত আমার প্রিয় ভোলাবাসী, আপনাদের এই সম্মেলনকে আমি ঐতিহাসিক বলেছি এই কারণে, আমি এখানে এসে জানলাম যে এত বড় ঐতিহাসিক সম্মেলনে ভোলা জামাত ইসলামের এর আগে আর হয়নি। আপনারা কি আগে দেখেছেন এত বড় সম্মেলন? আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা ঐতিহাসিক বলবেন না? আজকের এই ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে, ভোলার ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অংশ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমার বিশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর শুকরিয়া আমি আলাদাভাবে জানাই যে আমার খুব আফসোস ছিল, জেলা আমির সাহেবদেরকে বলতাম প্রায় যে ভোলায় আমার কখনো কোনোদিন সফর হয় নাই, আসা হয় নাই, এটা আমার আজকে প্রথম ভোলায় আগমন। তো আমার ভোলার আগমনে এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লাখ জনতার সঙ্গে দেখা হলো, এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তাআলার যে করুণা, যে রহমত দেখতে পাচ্ছি, সেই রহমত রহিমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত পৃথিবীকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই সম্মেলনের শুরুতে আমাদের সেই ইসলামী আন্দোলনের যে নিবেদিত প্রাণ কর্মী বোরহানুদ্দিন
কালাউদ্দিন উপজেলা থেকে এই সম্মেলনে যোগ দিতে আসার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন আমাদের নিযুক্ত কর্মী ভাই আব্দুল হালিম। তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাগফিরাত চাই। আয় আল্লাহ, তোমার এই বান্দা নেক উদ্দেশ্যে দ্বীনের এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল, তার যাবতীয় জীবনের গুনাহটা মাফ করে এই ইখলাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করো। আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আপনারা আমরা আসতে পারতাম না। সেই জুলাই গণ অভ্যুত্থানে এই ভোলার 52 জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে। কেউ রাজধানী ঢাকায়, একজন হচ্ছে ভোলায়। লক্ষ কোটি জনতার এই ঐতিহাসিক রক্তাক্ত বিপ্লবের এই 52 জন হচ্ছেন গর্বিত অংশীদার। হাজার হাজার লোক আহত হয়েছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, প্রায় 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। হাত নেই কারো, পা নেই, চোখ নেই, অনেকে আমরা দেখতে গিয়েছি আমাদের সান্ত্বনার ভাষা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, বাসায় ঘরে হাজারি করছে। সেই রক্তাক্ত শহীদদের কারো মা, কারো স্ত্রী, কারো সন্তান, কারো পিতা, যাদের চোখের পানি যাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারিনি, আজকে সেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে যারা বেরিয়ে আছেন, কেউ হাসপাতালে, কেউ দেশের বাইরে, কেউ বাসা বাড়িতে কান্নাকাটি করছেন। প্রায় 17-18 বছরের সেই শাসনের, কর্তৃত্ববাদী শাসকের, ফাঁসিবাদী শাসকের অত্যাচারের জগদ্দল পাথর কি মহান আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট আসমান থেকে মেহেরবানি করুণা দিন করে এই জাতির, এই উম্মার বুক থেকে সেই জগদ্দল পাথরকে অপসারিত করেছেন। আমরা আজকে মুক্ত বাতাসে, মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, সমাবেশ করছি, কিন্তু সেই শহীদেরা আজকে এই নতুন বাংলাদেশ দেখতে পেল না। আজকে যারা আপনারা হাজারি করতে পারে, ঘরের মধ্যে কান্নাকাটি করছে, এই নতুন বাংলাদেশে মুক্ত মানুষের উচ্ছ্বাস, আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না। আজকে এই ঐতিহাসিক সম্মেলনের পেছনে তাদের যে অবদান, তাদের যে অংশগ্রহণ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকে এই ভোলার ঐতিহাসিক সম্মেলনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার প্রিয় ভোলাবাসী, নিশ্চয়ই আপনারা একমত হবেন, আমরা একটা দীর্ঘ কালো যুগ পার করেছি আমাদের এই স্বাধীন বাংলাদেশে। 2006 সালে 28শে অক্টোবর মনে আছে আপনাদের, রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর তরুণ 7 জন যুবককে সমস্ত হত্যা, খুন, ক্রস ফায়ার, রিমান্ড, হায়নাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা নিয়ে সামনের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। নিষ্ঠুর স্যাডিস্ট সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতি গতিধারায়, বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে। সেই 6 সালের 28 অক্টোবর থেকে 24 সালের 5ই আগস্ট প্রায় 18 বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের একটি কালো যুগ। এই যুগে আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, বিচারিক আদালতে মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য, আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। কি বলেন ঠিক কিনা? 2014, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই। আপনারা ভোটাবাসীকে ভোট দিতে পেরেছেন? সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন, কিছু দূর গেলেই মাঝখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, এই কয় লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে
আমরা ভোট দিতে পারি নাই। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছে, যেমন 8টার সময় প্রিজাইডিং অফিসাররা বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দেওয়া যাবে না। এটা কোনো ভোটাধিকার হলো? আমি সংসদ সদস্য ছিলাম, 18 সালের নির্বাচনে আমাকে আবার জামাত প্রার্থী করলো, আমার নিজের বাড়ি ভোট কেন্দ্র। সন্ত্রাসীরা আমাকে বললো আপনি ভোট দিতে আসবেন না, ভোট দিতে আসলে অসুবিধা আছে। সারা বাংলাদেশের মানুষের কথা তো জানলেন, মানে আমার বাড়িতে একজন এমপি তার বাড়ির কাছে ভোট কেন্দ্রের কথাটা ধরনের জন্য বলছি। আমার বাচ্চারা ছেলে মেয়েরা বলবো আমরা ভোট দিতে যাবো, ভোট না যাও। তারা গেল, তাদেরকে ঠেকিয়ে দিল রাস্তায়, বলে না ভোট দেওয়া যাবে না। তারা খুব রাগান্বিত হয়ে কাঁদতে কাঁদতে কষ্ট করে বললো আমার আব্বা নির্বাচনে দাঁড়িয়েছে, আমরা ভোট দিতে পারবো না, জোর করে কেন্দ্রে ঢুকে গিয়েছে। প্রিজাইডিং অফিসার অনেক অফিসাররা বলছে মা তুমি তো জোর করে আসছো, কিন্তু ভোটে দিবা, আমাদের কাছে কোনো ব্যালট নাই। কথা বোঝেন নাই বাংলা? 8টার সময় ব্যালট নাই। আমার আব্বাকে আমি ফোন করলাম, আমার আব্বা তখন জীবিত। আমি কারাগারে আটক থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেছেন, অনেকে আপনারা জানেন এবং দোয়া করেছেন। সেই আব্বাকে আমি ফোনে বললাম যে আব্বা আমি তো আসতে পারছি না, আমাকে তো নিষেধ করেছে, আপনি একটু চেষ্টা করেন তো বাড়ি করে ভোট কেন্দ্র, আপনাকে আমাকে সম্মান করবে। আব্বা বেরিয়ে কিন্তু মানুষ লাঠি হাতে কিছু দূর গিয়ে আমি বললাম যে আব্বা এখানে একজন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার আছে, উনি তো ঘুরে বেড়াচ্ছেন, আমি ওনাকে ফোনে বলেছি উনি গেলে আপনি তার সাথে কথা বলবেন। সেনাবাহিনী অফিসার গেলেন, আমার আব্বার সঙ্গে দেখা হলো, গাড়ি হাত ইশারা করে থামালেন। আব্বা বললেন যে বাবা আমরা তো ভোট দিতে যেতে পারছি না, আমার ছেলে এমপি প্রার্থী, তুমি একটু দেখো। সেনাবাহিনীর সে অফিসার একজন লেফটেন্যান্ট আমার আব্বাকে বললেন যে চাচা কিচ্ছু আমাদের করার নাই, আল্লাহকে বলেন। বলে আল্লাহকে বলেন। এই ছিল 18-24 ভোটাধিকার। বাংলাদেশে আমি এই ভোট আর এইভাবে ভোটে দেব না। খুনি ফ্যাসিস্ট অত্যাচারী শাসক সেখানে এইভাবে আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আদালতের সুবিচার পাওয়ার অধিকার, অর্থনৈতিক অধিকার তারা সব পেয়ে গিয়েছিল। এই জন্য ইতিহাসে একজন জঘন্য ঘৃণ্য ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিস্ট কাকে বলে? ফ্যাসিস্ট হচ্ছে কর্তৃত্ববাদী স্বৈর শাসক। কারণ বাংলাদেশে শুনবে না, সে যা বলবে তার একাধিক হাতেই দেশ চলবে। খুনি হাসিনা মনে করেছিল আমি আর আমার গোষ্ঠী শেখ পরিবার এই কয়েকজন ছাড়া কারো রাজনীতি, কারো ভোট, ব্যবসা বাণিজ্যের চাকরি, রাজনীতি, সামাজিকতা কোন জায়গায় কারো ইসলাম হবে না, যতদিন যে বেঁচে থাকবে বলে বেড়াচ্ছে সেই চালাবে। এরকম কর্তৃত্ববাদী মানসিকতা এত দাম্ভিক, এত অহংকারী হয়ে উঠেছিল। মানুষ আমরা 15টা বছর রাজনীতিক আন্দোলন করলাম, নির্বাচন দাও, নিরপেক্ষ ভোট দাও, স্বৈরাচারী তুমি চলে যাও, আমরা পারলাম না। শত শত জীবন দিল, লক্ষ লক্ষ বাংলাদেশ আমাদেরকে জেলে আটকালো, আন্দোলন বারবার ব্যর্থ হয়ে গেল। কিন্তু বাংলাদেশের গর্বিত সূর্য সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ন্যায্য সরকারি চাকরিতে কোটার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে অত্যাচারী ফ্যাসিস্টের আন্দোলনে যুক্ত হয়ে সবকে উপেক্ষা করে এক দফায় পরিণত করলে আর কোন দফা নেই, শেখ হাসিনা তুই কবে যাবি। সারা দেশ সুদ্দার আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠল। এই ফ্যাসিবাদের আন্দোলনে রাজনৈতিক দলের অনেক অবদান ছিল, কিন্তু আমরা রাজনীতিবিদরা 3টা নির্বাচন সুস্থ করতে পারিনি। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক কারাগারে নিহত হয়েছে, বহু মামলা হয়েছে, কিন্তু আমাদের তরুণ ছাত্ররা শেষ পর্যন্ত সেই আন্দোলন নিয়ে আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সন্তানেরা সেই আন্দোলনকে জীবন দিয়ে রক্ত দিয়ে সফলতার মন্দিরে পৌঁছে দিয়েছে। আমরা আজকের ঐতিহাসিক সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের সেই সমন্বয়ক, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র নেতাদেরকে, ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই। সংগ্রামী ভোলাবাসী, আপনারা সে আন্দোলনের গর্বিত অংশীদার ছিলেন। আমরা সেই কালো যুগে এতভাবে বিধান হয়েছে, শেখ হাসিনা বোঝে না, মানুষ হতাশ হয়ে গেল। মনে করুন এ
ক্ষমতায় আর যাবে না ক্ষমতা থেকে। কি বলেন ঠিক কিনা? এত মামলা, এত আন্দোলন, 1, 2, 3টা ভোট হলো না, এরপরেও সে রাতের ভোট, দামি নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা সেটা করেছে থেকেই গেল। আমাদেরকে লোকেরা বলতো যে বাবা তোমরা এত রাজনীতি করো, এর ওটা তোমরা ক্ষমতা থেকে সরাতে পারবা না। আমার অনেকে হতাশে এমন কথা বলতো মরা ছাড়া প্রায় হাসিনা যাবে না। কি আপনাকে এরকম ভাবতেন? মানে মরা ছাড়া যাবে না। তা আল্লাহর ইচ্ছা ছিল কি না, ওরে এখন বাড়ার দরকার নাই। পৃথিবীতে অহংকারী, দাম্ভিক, ভিন্ন আক্রোশে হিংসা আগুনে জ্বলে পড়া ব্যক্তিদের এই শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে, যে মানুষের সাথে দুর্ব্যবহার করে অহংকারী হলে কি পরিণতি হয়। নির্লজ্জ, অপমানজনক একটা পতন এবং বিদায়ের দৃশ্য নিজের চোখে দেখে বিবেকের দংশনে বঞ্চিত হওয়ার জন্য আল্লাহ তাকে ওই মৃত্যুবরণ না করে নির্লজ্জ ভাবে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা অনেকে জানেন ওই সময় আমি জেলে ছিলাম। আন্দোলনের চূড়ান্ত উত্থানের সময় 20শে জুলাই আমাকে জামাত ইসলামী ডক্টর আব্দুল ওয়াহাব তাহের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে আপনাদেরকে গ্রেফতার করে জেলে নেওয়া হলো। 5 আগস্ট সকাল থেকে আমরা ভেতর থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রায় 10,000 বন্দী রাজনৈতিক কারণে আমরা খবর পাচ্ছি বাইরে উত্তাল আন্দোলন হচ্ছে। লোকেরা আসছে আর বলছে যে আজকালকের মধ্যে কি একটা ঘটনা ঘটে যাবে। 5 তারিখ সকালে আমরা খবর পেলাম, টেলিভিশনের সামনে দৌড়ে গেলাম, বলছে যে না কিছুক্ষণ পরে আজকে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। আপনারা তো বাইরে ছিলেন, দেখছেন তো? আমরা তো বন্দি কি করি সব টেলিভিশনের সামনে। বিএনপি অনেক নেতা, জামাতের অনেক নেতারা আমরা এক জায়গায় ছিলাম, অপেক্ষা করছি দেখি সেনা প্রধান কি বলে। সব খবর আছে না, তুমুল আন্দোলন হচ্ছে, বাইরে গোলাগুলি, বন্দিরা আর কারাগারে থাকতে যাচ্ছে না। হঠাৎ দেখি টেলিভিশনের স্ক্রিনে নিচে দিয়ে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বোন রেহানা গণভবন থেকে হেলিকপ্টারে পালিয়ে ভারত চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কারাগারে বন্দিরা চোখের পানিতে চিৎকার করে গেলাম। ডক্টর তাহির ভাই আমাকে জড়িয়ে ধরলেন, একে অপরকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতায় আমরা অস্ত্রসিদ্ধ হল। ঢাকা কারাগারের সমস্ত ঘরগুলো খুলে দিতে বললাম। মিথ্যা মামলার আটক প্রায় 10,000 রাজবন্দী তার ঘর থেকে বেরিয়ে কারাগারের মাঠে ভাবে অস্ত্র দিতে বলিতে সোনারে কারাগার পরিচিত করে ফেলল। আমরা জেল সুপার, জেলার ডেপুটি জেলারকে বললাম টেলিফোন করে নিয়ে আসেন, আমরা এখন কথা বলবো। আমরা বললাম দেখছো এখন আমাদের ফ্যাট করবে। কি বলেন ঠিক কিনা? সুপার সাহেবরা তো কাঁপতে কাঁপতে একটা 2টা না 8টা টেলিফোন নিয়েছে হাতে। আমরা ডিভিশনে ছিলাম, বিএনপি জামাত আমাদের নেতারা সব বাইরে টেলিফোনের নেতাদের সাথে কথা বলতে লাগলাম। তার কি অবস্থা, ঢাকার কি অবস্থা? বলে ঢাকার পরিস্থিতি উত্তাল, হাসিনা চলে গেছে। যারা ফোন করতে ওই দিক থেকে চোখের পানিতে তারা কাঁদছে। সেটা প্রধান আসছেন টেলিভিশনের সামনে, আমরা উদ্বেগ নিয়ে উত্তরটা নিয়ে শুনছি উনি কি বলেন। বক্তব্যের কিছুক্ষণ পর সাংবাদিকরা সেনা প্রধানকে প্রশ্ন করছেন আপনি যে নেতৃবৃন্দের সাথে বৈঠক করলেন সেই বৈঠকে কারা কারা ছিল। সেনা প্রধান প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন। আলহামদুলিল্লাহ, হাসিনার বিজয়ের 4 দিন আগে যে জামাত ইসলামী ছাত্র শিবিরকে তুমি নিষিদ্ধ করেছে, 4 দিন পরে সেই জামাত শিবিরকে মহান আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে জামাত শিবিরকে মর্যাদা আকারে উন্নীত করে দিয়েছে। ওমা তাশাউনা ইল্লা ইয়া আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? হাসিনা চেয়েছিল এই 15, 16, 17, 18 বছর তো একতরফা চালায় গেলাম, কত গুলি, কত ফাঁসি, কত জেল, কত হত্যা, তাও তো থামে না। শেষ পর্যন্ত ওর একটা ক্যালকুলেশন হলো কি থামানো যায় না। তাহলে ও শেষ পর্যন্ত ও তো ইংলিশের খলিফা, তো ওর মাথায় ঢুকলো কি এই সব কিছু ঠিক হয়ে যাবে, এই সব আন্দোলনের পেছনে আছে জামাত শিবির।
এই জায়গায় তুমি আগে নিষিদ্ধ করো, তাইলে মাছ খা। পুরা কপাল কপাল পোড়ার টাইম হলে এরকম হয়, কি বলে ঠিক কিনা? দেখবেন প্রচন্ড সাগর আর ঢেউয়ের মধ্যে ডুবন্ত কোন মানুষ যখন ডুবতে থাকে বাঁচার জন্য কিছু ধরতে পারে না। কোন শ্যাওলা কচুরি পানাও যদি ভেসে যায় ভাবে কইটা ধরে একটু বাঁচা যায়। আসলে কচুরি পানা ধরে কি বাঁচা যায়? ও ভাবছিল জামাত শিবির নিষিদ্ধ করে বোধহয় বাঁচা যাবে, বাঁচা যায়নি। তুমি যে কি অপরাধ করেছ, কত দাম্ভিকতা, কত আত্মহত্যা তুমি দেখিয়েছ। আল্লাহ তাআলা অহংকারীদেরকে হয়তো কিছুক্ষণ ছাড় দেয়, কিন্তু একদম ছেড়ে দেয় না, কি বলেন ঠিক কিনা? আমরাও অনেক সময় নিরাশ হয়ে যেতাম, কিন্তু আশা ছাড়তাম না। যাই হোক, তুমি তো দেখতেছ আপনারা এই ভোলাবাসী এখানে এই দীর্ঘ 17-18 বছরে আওয়ামী বিশ্বাসনের আমলে আপনারা কত লোক মিথ্যা মামলার শিকার হয়েছে। বিএনপি জামাত কোনো অপরাধ কারণে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে মামলা দিয়েছে, জেলে দিয়েছে, কি জাননি বলেন? আমাদের নেতারা বক্তব্য রেখেছেন, বাড়িতে বসে আপনি 4-5 জনের চা খাবেন, ধরে নিয়ে বলবেন কি তোমরা নাশকতা ষড়যন্ত্র। ঘুম থেকে ধরে নিয়ে হাতে একটা টুকরা কাপড় দিয়ে বলবেন তোমার কাছে বোমা, কি আদৌ কথা? এত অহংকারী তুমি। বাংলাদেশের সমস্ত ধরনের আলেমা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার, বীর, মাসায়েখ, তাদেরকে তুমি কারাগারে হাজার হাজার লোককে বন্দী করবে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী আমির মাওলানা আব্দুর রহমান নিজামী, আলিয়া আসাদ মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী কামরুজ্জামানের মতো ব্যক্তিদেরকে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল লাগিয়ে তুমি তাদের বিরুদ্ধে হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছো। অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদ, সাতক্ষীরা আব্দুল খালেক মন্ডল, এই সমস্ত বর্ষিয়ান 70, 80, 90, 93 বছর লোকদেরকে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে তুমি ফেলে দিয়েছো। ইসলামী মূল্যবোধ, নৈতিক চিন্তা চেতনা সব ধ্বংস করে মিথ্যাচার করে তুমি অহংকারের শেষ সীমায় চলে গিয়েছে। আর গণ-অভ্যুত্থানের আন্দোলনে কোটি কোটি মানুষ যখন আন্দোলনের উত্তাল ঢেউ তুলতে শুরু করলো, উত্তরা থেকে, শাহবাগ থেকে, যাত্রাবাড়ি থেকে, রাজধানীর চতুর্দিক থেকে মানুষ যখন গণভবনের অভিমুখে কোটি কোটি মানুষের যাত্রা শুরু হতে লাগলো, তখন বাংলাদেশের প্রতিদিন 100, 200, 400 করে লাশ করতে লাগলো। হেলিকপ্টারে উঠে এই হাসিনা দেশের মানুষকে, সেই দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করে। আপনি দুনিয়া, এটা কি যুদ্ধ? দেশের মানুষকে তুমি এইভাবে হত্যা করেছো, শিশু, নারী, পুরুষ, হারে পোলা হত্যা করেছো। সারা আসিয়ায় গুলি করে হত্যা করে ট্রাকের উপরে লাশ স্তূপ করেছে। সেই লাশ পেট্রোল কেরোসিন ঢেলে আগুন দিয়ে মৃত লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এত বড় নিষ্ঠুরকে আমাদের পছন্দ করতে পারে? তাই তাকে পালিয়ে যেতে হবে। ইতিহাসের অনেক পতিত স্বৈরাচার ইতিহাস আমরা জানি, কিন্তু শেখ হাসিনা যে নির্লজ্জ বিদায় হয়েছে, এখন কি অবস্থা? উনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? আমরা বলেছি যেখানকার মান সেখানেই চলে গেছে, কি বলেন ঠিক না? যেখানকার মান সেখানেই, আর যাই তো শান্তিতে যায়, পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ষড়যন্ত্র, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো, মাঝে মাঝে অডিও ভিডিও দিয়ে বক্তব্য ছেড়ে দেয়। ইউটিউব, ফেসবুক দেখে না আছে, এদেশের থেকে ওনার মুরিদরা বলে আপা দেশের অবস্থা ভালো না, আপনি আসেন, আমরা আছি। আর উনি বলেন যে তোমরা চিন্তা করো না, আমি কাছাকাছি আছি, ঢুকে পড়বা যে কোনো সময়। পরেই ঢুকার পর বাংলাদেশের এত বড় পুলিশ ফ্যাসিস্ট সরকারের সাথে কি আচরণ করে ঢুকতে পারলে পরে আপনি দেখতে পাবেন। চলে গেলেন কেন? ওইখানে যদি গণভবনে থাকতেন দুপুরবেলা রান্না ভাত
মুরগি, শাক সবজি, লেকের রুই মাছ সব ফেলে আপনি চলে গেছেন। কত মায়া লাগে। এত উন্নয়ন, এত এখানে পরিবার ভিড়, আপনি চলে গেলেন কেন? পালান কেন? পালালে যায় কারা? পালায় চোর, পালায় ডাকাত, পালায় খুনি, পালায় মিথ্যাবাদী। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ফল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। আপনি চলে গেলেন। এখন আর শখ করে হাতির কাছাকাছি ঢুকে পড়া, ঢুকে পড়েন না। এই বাংলাদেশের মানুষ এত বড় দুনিয়া, এত বড় ফ্যাসিস্টকে আর বাংলাদেশের রাজনীতিতে নৈতিকভাবে, আইনগতভাবে কোন অধিকার দেবে না, দেবে না। অনেক আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আওয়ামী লীগের ব্যাপারে আমাদের বক্তব্য, এই যে বক্তব্য দিলাম, এটাই বক্তব্য। আসেন people will decide। এত বড় খুনি, এত বড় গণতন্ত্র হরণকারী, ভোটাধিকার হরণকারী আলেম ওলামা বৃদ্ধ বয়সী যাদেরকে জীবনে যারা একটা মিথ্যা বলে নেই, একটা টাকা হারাম খায় নাই, তারা ভাত নষ্ট করে নেই, তাদেরকে তুমি ফাঁসি দিয়ে ঝুলে হত্যা করেছ। আল্লাহ সেখানে তোমার হৃদয় কাঁপে নেই। এত বড় পাষাণ বাংলাদেশে ঢুকলে কি হবে? ঢুকে দেখো একবার কি হয়। আমার প্রিয় ভোলাবাসী, তাই আমরা বলি অবিলম্বে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যারা দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, 9টি মেগা প্রকল্প, রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে এই হাসিনার বিদায় করে সব কাহিনী নিষেধপত্র বেরোচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সে তার বোন রেহানা, তার ছেলে জয়, তার মেয়ে পুতুল, তার বোনের মেয়ে ব্রিটিশের প্রতিমন্ত্রী ছিল টিউনিক, এখন সব শ্বেতপত্রে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার। মাঝখানে ঢাকা একটা জাতীয় সংলাপ হলো। ওই সংলাপে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য নাম শুনেছেন, ওনার সঙ্গে মঞ্চে আমার দেখা হলে এক জায়গায় বলছিলাম, দাদা কি খবর? শেখ হাসিনার এই শৈল শাসন যুগের লুটপাটের জন্য একটা শ্বেতপত্র প্রকাশের জন্য একটা কমিশন গঠন করছে গভর্নমেন্ট। দেবপ্রিয় ভট্টাচার্যকে সেই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা? আমার বড় ভাই, যদি আমাকে এই অন্তর্বর্তীকালীন সরকারি শ্বেতপত্র প্রকাশের তদন্তের দায়িত্ব না দিত, তো শেখ হাসিনা যে কি পরিমাণ লুটপাট করেছে এই জাতিটা জানতে পারত না। না গেলে তো শুভঙ্করের হাতে ধরা যায় না। কি বলেন? থাকা অবস্থায় যা আপনি পত্রিকা বিবৃতি দিয়েছেন, মনে হচ্ছে এত বড় গ্রেফতার নাই, যাওয়ার পরে সব আকাশ প্রকাশ সব বেড়ে গেছে। মানবতা বিরোধী এই গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা বলেছি যে ট্রাইব্যুনাল তুমি বানিয়েছে মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী। বিদেশ থেকে বেলজিয়াম থেকে রায় লিখে দিয়ে কেলেঙ্কারির মাধ্যমে স্কাইপে কেলেঙ্কারি থেকে রায় লিখেছ, সাধারণত আমরা সাক্ষীদেরকে নিয়ে টেলিফোনে রেখেছ, সাইদি সাহেবের ওই সাক্ষী প্রমাণ সুখরঞ্জন বাড়িতে তুমি সাক্ষী দিতে আদালতে আসছে, তুমি তাকে টিভিতে ধরে নিয়ে ভারতে নিয়ে চলে আসছে। এটা কি কোনো বিচার? তারা যদি বুঝতে চায় বিচার এই হত্যাকাণ্ড মিথ্যা বিচার করে তুমি ফাঁসি দিয়েছ, আমরা বলেছি তোমার এখন বিচার হবে। বলে দেওয়া কোথায় বুঝা যাওয়া যায় নাই, তুমি যে ট্রাইব্যুনালের পথ দেখাই গেছ সেই ট্রাইব্যুনালই এখন তৈরি করছে। আবার 226টার উপরে মামলা হয়েছে, খুনের মামলা, গণহত্যার মামলা, রেড অ্যালার্ট জারি হয়েছে, তারপরে ওয়ারেন্ট হয়েছে, রেহাই নাই। তুমি তোমার সাঙ্গ বাংলাদেশের কোন উপায় নাই। 300 এমপি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বিচারের ফাঁসি দিতে তুমি মিথ্যার আশ্রয় দিয়েছ, তোমার বিচারের জন্য কোন মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য ঘটনাকে তোমার কাম সারা যাবে। কি যাবে কিনা বলেন? মানে তুমি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছ, নতুন গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এখন সেই আয়োজন চলছে, তুমি প্রস্তুত হও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আবেদন জানাই,
কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান, সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে। এত বড় সব বিভাগ, সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময়ে সম্ভব নয়। এটা একটা নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসবে, নির্বাচিত সরকার সেই সংস্কার করবে। তবে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলেন? তাহলে আবার ওই ১৪, ১৮, ২৪-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলে? ঠিক না? ওই দাবি আমি আর মামুন নির্বাচনের মতো তোমরা আমায় কেটে কুটে বাক্য ভর্তি করতে চাও। ভাইরে বাবারে, আমরা জামাত ইসলামে আমাকে তো টাকাও নাই, সংস্কারও নাই, আমরা তো ব্যালট কাটতে পারবো না, আমরা কেন্দ্র দখল করতে পারবো না। নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ। তাই আমরা বলি বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষ করুন। রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় ১৩টা, তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে, আরো ইনশাআল্লাহ আসবে। আমরা মনে করি আগামী ৬ মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করেন, তাহলে ৬ মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর ৬ মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। তাতে যতটুকু সময় লাগে, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ১৫ বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য ২-৪ মাস আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। ততটুকু সময় দিতে জামাত ইসলামী রাজি আছে। কি বলেন? ঠিক কিনা? এই সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। আমাদের এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাঝে জীবন দিয়ে চলে গেল, তারা তো আমাদের ঋণী করে রেখে গেল। আমাদেরকে সেই রক্তের দায়, ঋণের দায় শোধ করতে হবে না। বলেন কি দায়? তারা একটি নতুন বাংলাদেশ করতে চেয়েছিল, এমন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নির্যাতন, নিপীড়ন থাকবে না। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীনের মর্মব্যথা, বস্ত্রহীনের